আজ আমি ভীষণ লজ্জিত, স্তম্ভিত। মানুষ হিসেবে তো বটেই, পুরুষ হিসেবে আরেকটু বেশি। ইয়াং নাইটে আমরা সবসময় তরুণদের স্বপ্নের কথা বলে থাকি। আজকের ইয়াং নাইটটা একটু ভিন্ন। আজকে আমরা কথা বলতে চাই কিছু তরুণ যারা আমাদেরকে স্বপ্ন তো কোনোভাবে দেখায় না, বরং ডিজিটাল বাংলাদেশের এই ডিজিটাল ধর্ষকরা হয়ে দাঁড়িয়েছে আজ কলঙ্ক নিয়ে। আসুন আজকে আমরা কথা বলবো ডিজিটাল দর্শকদেরকে নিয়ে। আমাদের সাথে আজকে আছেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস সোহানা সাবা, এবং আমাদের সাথে আছেন শর্মি হোসেন, স্কাইপে শিক্ষক, ইংরেজি বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। সোহানা, আমরা আজকে কথা বলছি ডিজিটাল ধর্ষক নিয়ে। আপনি জানেন সম্প্রতি অনেকগুলো ঘটনা ঘটেছে। আমার কাছে মনে হয় যে এদের পাশাপাশি, এই ধর্ষকদের পাশাপাশি যারা আসলে ইনিয়ে বিনিয়ে কিংবা সরাসরি আসলে ডিজিটাল ধর্ষকের ভূমিকা অবতীর্ণ হয়েছে, কি মনে করেন আপনি আসলে একজন মানুষ হিসেবে, একজন নারী হিসেবে? আমরা তো আসলে ডিজিটাল ধর্ষক বলতে বলছি যে ফেসবুকে যারা ফেসবুকের মাধ্যমে স্পেশালি লেখালেখি করে যারা মেয়েদেরকে হ্যারাস করছে, মানে এটা যে আজকে এই ধর্ষণ কেসেই এটা হচ্ছে সেটা কিন্তু না, সেটা বরাবরই হয়ে আসছে। আজকে একটা ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে একটু পরপর আমাকে নিজেকেও চেক করে দেখতে হয় যে কমেন্টে কে কী কমেন্ট করলো। তো সেখানে যে সবগুলোই আমাকে খুব কমপ্লিমেন্ট করে বা খুশি করার জন্য কমেন্ট থাকে তা কিন্তু না, আমাকে অপদস্থ করার জন্যও কমেন্ট থাকে। তো তখন আমাকে ওটা করতে হয় যে তাকে ডিলিট করে ব্লক করে দিতে হয়। তো সেটা তো চলছেই যুগের পর যুগ। তবে হ্যাঁ, এখন এটা এই ঘটনাটার পরে এই ডিজিটাল ধর্ষক এই কথাটা এখন নতুন করে মানে আমরা আলোচনা করছি, এটা একটা পজিটিভ দিক। এবং আমি ভীষণ অবাক হলাম যখন আসলে আমি এই কমেন্টগুলি পড়লাম, এবং আরও বেশি অবাক হলাম যখন আসলে আমি ওদের প্রোফাইল দেখলাম। ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, সরকারি বেসরকারি এবং ভালো ভালো কর্পোরেট হাউসে চাকরি করা, কিছু কিছু আবার ভালো বিভিন্ন রাজনীতি করা লোকজনও আছে। সো এই বিষয়টা আসলে যখন দেখি তখন আসলে মানুষ হিসেবে তো লজ্জা হয়, পুরুষ হিসেবে আরও লজ্জা হয়। আমি একজন পুরুষ হিসেবে লজ্জিত। আমি আমার মা, বোন, কন্যা, আমার ছাত্রী, আমি কারো জন্য হয়তো কিছু করতে পারছি না। আপনার কাছে আসলে ব্যাপারটা কী মনে হয় যে ভালো পড়াশোনা করে ভালো বিশ্ববিদ্যালয় থেকে আসা লোকজন তো তাহলে আসলে আদৌ কি তারা শিক্ষিত? না, এটা এটা আমি আরেকটা কথা বলতে চাই। আমি কিন্তু অনেক কমেন্টে মেয়েদেরকেও কমেন্ট করতে দেখেছি যে তারাও কিন্তু ইনিয়ে বিনিয়ে এবং ডিরেক্টলি বলছে যে মেয়েদেরই তো দোষ, মেয়েদেরই তো কাপড়ের দোষ, মেয়েদেরই তো আনফর্চুনেটলি আমাদের কাপড়ের লেন্থের উপরে আমাদের ক্যারেক্টার ডিপেন্ড করে আর কি। মেয়েদেরই তো কাপড়ের দোষ, মেয়েদেরই তো চলার দোষ, ওরাই তো এটা করছে ওটা করছে, এটা মেয়েরাও বলে কিন্তু, মানে শুধু যে ছেলেরা তা না, তো ধর্ষক কিন্তু কিছু মেয়েও আছে, মানে মানুষ আছে। আমার কাছে এটা মনে হয় যে আমাদের এই অভ্যাসগুলো আসলে শুধুমাত্র ইউনিভার্সিটিতে পড়াতে গিয়ে, ওটা তো অনেক পরে গিয়ে আমরা পড়ি। মানে একটা গবেষণায় তো আছে যে মানুষের পুরো পার্সোনালিটি তার 18 বছরে তৈরি হয়ে যায়, এবং মানুষ সবচেয়ে বেশি শিখতে পারে 5 বছর পর্যন্ত। মানে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সে কিন্তু জন্মানোর পরেই তার বাবার সাথে মায়ের সাথে বাবার ব্যবহারগুলো দেখে, তাদের ভালোবাসাটা দেখলে সে ভালোবাসাটা দেখা শেখে, সে তাদের একজন আরেকজনের প্রতি সম্মানটা দেখলে সম্মানটা করতে শেখে, এবং যখন বড় হয় সাথে সাথে এটাও শেখে। তখন তার স্কুল, কলেজ, বন্ধুরা, তার সার্কেল অবশ্যই ইম্পর্টেন্ট। সব কিছু মিলে আসলে সে এগুলো শিখতে শিখতেই বড় হয়। ইউনিভার্সিটিতে তো অনেক পড়ে যায়। তো আসলে এগুলো ওই বেড়ে ওঠারই আমার মনে হয় যে রিফ্লেকশন। সো তাহলে আপনার কথা সূত্র ধরে আসলে পারিবারিক শিক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি। সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা আমার কাজের জায়গা বা আমি এখন কোথায় মিশছি সেটা অনেক পরে আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কিভাবে একদম জন্মের পর থেকে বেড়ে উঠছি। সো সেক্ষেত্রে আসলে বাবা মাদের জন্য আপনার আসলে কি বলার থাকবে আসলে, যে বাবা মাদের জন্য আমি একটাই কথা বলবো যে তাদের এই কথাটা মাথায় নেওয়া উচিত। আমরা হয়তো আমার এখনো আমার 2 বছরের, আমার 2.5-3 বছরের স্মৃতি কিন্তু আমার মনে আছে। আমি যখন আমার মামুনিকে বলি, মামুনি তুমি তো এটা বলেছিলে ওই দিন, মামুনি না অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে যে এত ছোটবেলার কথাটা আমার কি করে মনে আছে, কিন্তু আমার মনে আছে। আমরা মনে করি যে আমাদের বাচ্চা কিছুই জানে না, কিন্তু গবেষণায় এটাও কিন্তু জানা গেছে যে 6 মাসের পরে বাচ্চার সব কিছু মনে থাকে, তার স্মৃতিটা থেকে যায়, যত বড় হয় স্মৃতিগুলো আরো বেশি তার মনে করতে থাকে। তো আমাদের খুব সচেতনভাবে বাচ্চাদের সামনে ওই ব্যাপারটা, যদি আমি সেটা নাও পারি তাহলেও বাচ্চাদের সামনে মাকে সম্মান করতে হয়, মা একটা মেয়ে, এবং বাবাকেও সম্মান করতে হয়, মানুষ মানুষকে সম্মান করতে হয়, সেই ব্যাপারগুলো দেখে দেখে জেনে 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 বড় হতে হয়। এবং সম্মান করতে জানতে পারলে, ভালোবাসতে জানতে পারলে আমার মনে হয় যে পৃথিবীর কেউ কাউকে নিয়ে কিছু বলতে পারবে না।
আহ, সেটা ডিজিটাল এই ধর্ষকই বলি আমরা। আর যেভাবে যেই ছেলেটা মানে মূল যে কালপ্রিট তিনটা ছেলে যে ঘটনাটা ঘটালো, এটাও আসলে ঘটতো না যদি ও এটা দেখে বড় হতো যে ওর ফ্যামিলিতে একজন আরেকজনকে সম্মান করছে, ভালোবাসছে, তাহলে এই নোংরা ব্যাপারটা ওর মাথায় আসতো না। ও তো আসলে ওরা স্বাভাবিক মানুষ না, মানে আমাদের মতো একইভাবেই বেড়ে উঠেছে, কিন্তু স্বাভাবিক মন মানসিকতার ছেলে পেলে তো ওরা তিনজন না বা আদার্সরা না। তো তারা অবশ্যই ওদের বেড়ে ওঠার মধ্যে ওই ঝামেলাটা আছে, যার কারণে ওরা এই কাজটা করতে পারছে। আমি কয়েকটা কমেন্ট একটু পড়তে চাই, কারণ আমি আসলে এই মানুষগুলোর নামটাও মেনশন করতে চাই, যদিও আমি লজ্জিত। রশিদ আরিফ নামে একজন বলছেন এটা রেপ নয়, এটা মডার্নেস। রাত 2টা পর্যন্ত বন্ধুর বাড়িতে নিশ্চয়ই পরিবারের অমতে থাকেনি, এত রাতে সবাই একটু স্পেশাল ডিমান্ড অধিকার করে কে কি বলেন। আব্দুল গাফফার বলছেন ভালো সৎ মেয়েরা এত রাতে কেন পার্টিতে বা হোটেলে যাবে, এরা হলো রেন্ডি। রাশেদ রায়হান বলছেন রাতের বেলা গিয়েছিল কেন মেয়েগুলি? আমার তো মনে হয় যে মেয়েগুলি মফস্বল শহরের মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে। ঘটনার মাসখানেক হলো এখন কেন অভিযোগ করছে? এতদিন কি তাহলে ছেলেগুলির সাথে দর কষাকষি করছিল? ভিডিও না করলে এটা হতো মডের পার্টির মাস্তি ভিডিও, ভিডিও করাতে এখন হয়েছে ধর্ষণ, এটা বলছেন হাফিজ শাহিদ নামে মিয়া। এবং প্রবীর চন্দ্র বলছেন সবচেয়ে দুঃখজনক, উনি বলছেন যে এই ভিডিওটা যদি ভালো কোয়ালিটিফুল হয় তাহলে এফবিতে দিয়ে দেওয়া হোক, যাতে আসলে দুটো শ্রেণীরই হয়। আমি এটা নিয়ে আরেকটা কথা বলতে চাই, এটা আমার ভালো কথা আমার মনে পড়েছে, এই যে যখন বললো যে ভিডিওটা কেন মানে দিয়ে দেবার প্রপোজাল হলো, ঠিক একই জিনিসটাই আমি অনেক মেয়েকে দেখেছি, অনেক যারা হয়তো নিজেদেরকে নারী কর্মী, এই কর্মী, সেই কর্মী হিসেবে দাবি করে, বা এরকম অনেক ছেলেকে দেখেছি, তারা টোটাল ডিটেলসটা এটার পরে এটা হলো, ওরা এতটা সময় রুমে গেল, এভাবে পুরো ডিটেলসটা তারা ফেসবুকে বড় স্ট্যাটাস আকারে দিচ্ছে। আমার ভিডিও দেখার দরকার নাই, আমি ইমাজিন করতে পারছি। তো তাহলে ঘটনাগুলো ইচ্ছাকৃতভাবে আমার ফেসবুকে স্ট্যাটাসে লাইক বেশি পড়ার জন্য না কিসের জন্য মানুষ এগুলো পোস্ট করছে? সেটাই, মানে ঘুরে ফিরে গল্পগুলো একই, এই গল্প আমার জানার দরকার নেই, ও একটা খারাপ কাজ করেছে এইটুকু আমার জানার দরকার। এটাতে কিভাবে বের হয়ে আসতে পারি আমরা, সেটা আসলে কথা বলা যেতে পারে। এটা নিয়ে কথা না বলে আজকে যেমন শাহবাগে একটা আন্দোলন হয়েছে, এরকম কিছু একটা করতে পারি আমরা। এখন একটা জুয়েলার্স, আপন জুয়েলার্সের পেছনে সবাই লেগেছে, আমি যদিও ওই প্রতিষ্ঠানের পিছনে লাগাটা আমার কাছে মনে হচ্ছে যে এটা কি আসলে ছেলের শাস্তি হবে? ছেলেটা মানে আমাদের মধ্যেই আশেপাশে কোথাও আছে, ওকে ধরে সবার সামনে ওকে শাস্তি শাহবাগে নিয়ে যাওয়া হোক, একসময় দৌড়া মারা হতো, সেই দৌড়া মারা হোক, যেভাবেই হোক ওকে ওইভাবে শাস্তি দেওয়া হোক। কিন্তু ফেসবুকে 2 দিন লিখবো, 2 দিন পরে আরেকটা টপিক আমরা আবার লিখবো, মানে আসলে এটাই তো হবে সেটা। এবং আমাদের নৈতিকতাটা আসলে এটা আসলে কোথায় হারিয়েছে বা কোথায় এসে দাঁড়িয়েছে, কিভাবে একজন সাংবাদিক গিয়ে মেয়েটি যে বাসাটি থাকে তার বাসায় গিয়ে কেয়ারটেকারকে বলতে পারে যে ধর্ষিত হয়েছিল যে মেয়েটি সেটি কোন ফ্ল্যাটে থাকে, মানে এটা কিভাবে সম্ভব আমি জানি না। এবং ওই মেয়েটি 2টো নারী সাংবাদিকের কাছে দুঃখ প্রকাশ করছিলেন, সেটা বাংলা ট্রিবিউনের উদিসা কাছে বলছিলেন, শারমিনের কাছে বলছিলেন ইটিভির। সো কিভাবে এটা সম্ভব আসলে, মানে এই প্রশ্নটা করছে তিনিও তো আসলে ডিজিটাল ধর্ষকদের কি কোনো না কোনোভাবে আসলে উৎসাহিত করছেন, উনিও তো মুখেই ধর্ষণটা করছেন। তো এটাই মানে আমার কাছেই মনে হয় যে ওই যে আমাদের একটা কথাই আছে, বাদরের হাতে খুন্তি। তো আমি খুব সরি, মানে অনেকেই আছে যাদের হাতে খুন্তিটা শোভা পায়, কিন্তু আমরা অনেক সময় বাদরের হাতেও খুন্তিটা দিয়ে দিই। তো আমাদের খুন্তি অনেক রকম আছে, সেটা অনলাইন বলি আর যেটাই বলি, অনেক মানে ব্যাঙের ছাতার মতো অনেক চ্যানেলস অ্যান্ড পত্রিকা এটা সেটা হচ্ছে, সেটাও মানে আমরা বেছে নিচ্ছি না। জানাটাও তো জরুরি, মানে প্রত্যেকটা জিনিস জানাটাও জরুরি, যে আমি যাকে নিচ্ছি আমার কর্মক্ষেত্রে তাকে কম টাকায় দর কষাকষি না করে সে তার ব্যাকগ্রাউন্ডটা জানাটাও জরুরি আছে, সে কতটুকু পড়েছে, কতটুকু জেনেছে, কতটুকু শিখেছে, মিশেছে, ও কি আদৌ গিয়ে কোথাও কোন কথাটা বলতে হবে না এটা জানবে। সেটাই। আমরা পোশাক পরিচ্ছদ নিয়ে বরাবরই বলা হয়, যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে মেয়েরা কেন রাতের বেলা গেল, পোশাক পরিচ্ছদ ছিল। আনু মোহাম্মদ এটা নিয়ে একটা মজার কথা বলেছেন। আনু মোহাম্মদ লিখেছেন যে পোশাক বা স্থান বা চরিত্র নিয়ে কথা বানিয়ে যারা ধর্ষণ বা যৌন নিপীড়নের পক্ষে যুক্তি সাজায়, বুঝে হোক বা না বুঝে হোক, তারা আসলে নিপীড়কের ধর্ষকের শক্তি বৃদ্ধি করে এবং নতুন নিপীড়ক ধর্ষক তৈরি করে। এই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু জানবো, কিন্তু আমাদের ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে শুনবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি ফিরছি এখন।
প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আমাদের সাথে আছেন অভিনেত্রী সোহানা সাবা এবং আমাদের সাথে স্কাইপে যুক্ত হয়েছেন শর্মী হোসেন, শিক্ষক, ইংরেজি বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমরা একটু শর্মীর কাছে যেতে চাই। শর্মী, আমরা বিরতির আগে কথা বলছিলাম ফ্যামিলি শিক্ষা এবং একাডেমিক শিক্ষা নিয়ে। আসলে এই যে ডিজিটাল যেই ধর্ষকদের দেখা যাচ্ছে, তাদের সবাই ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা, বিভিন্ন ভালো জায়গায় তারা চাকরি করছে, কেউ কেউ আবার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীও বটে। সো আপনার কাছে আসলে কি মনে হয় একজন শিক্ষক হিসেবে, এবং আপনার রিসার্চের বিষয় ছিল, সো আপনার কাছে কি মনে হয় আসলে এই শিক্ষাটা আসলে কোথা থেকে আসা উচিত, কোথায় আসলে গ্যাপটা? ধন্যবাদ প্রীত। আমি আসলে প্রথমে যেটা মনে করি সেটা সবাই যে আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষা শিক্ষিত সেটা না। কিন্তু যখন আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বা এমনকি অনেক ভালো কর্পোরেট বা সরকারি চাকরিজীবী বা ইত্যাদি তাদেরকে যখন আমরা এখানে দেখি, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এখানে বড় কোনো একটা জায়গায় আসলে গাফিলতি হচ্ছে। গাফিলতিটা পারিবারিক শিক্ষাতেও হচ্ছে, হয়তো বা বিশ্ববিদ্যালয় বা স্কুলের শিক্ষাতেও হচ্ছে। আমাদের মানে সমগ্র সামাজিক যেই একটা আপনার ভাবে যে আসলে নারীকে দেখার বা নারীকে চেনার যেই আম, যেই এটা আপনি যদি চিন্তা করেন যে স্টাইলটা আমরা দেখছি গত 20 বছরে, সবগুলোই আসলে আজকের এটার জন্য, এই যে আজকে আমরা হ্যারাসমেন্ট দেখি অনলাইনে, সবগুলো এটার জন্য দায়ী। কোনো একক শিক্ষাকে এটা দায়ী করাটা আমার মনে হয় না। আজকে আমরা যেগুলো দেখি সেগুলো সিমটম আসলে। অনেক ঘটনার একটা সামষ্টিক এটা আমরা সিমটম আমরা দেখতে পাচ্ছি। সো আপনার কি কোনো কারণে, আমরা অভিনেত্রী সোহানা বলছিলেন যে আসলে পারিবারিক শিক্ষাটা আসলে বড় ভূমিকা রাখে, তো সেক্ষেত্রে কোনো কারণে থাকে না যে অনেকেই তো আসলে হয়তো এমন একটা ফ্যামিলি থেকে উঠে আসছে, তার হয়তো পারিবারিক শিক্ষার জায়গাটা বা হয়তো ওই অর্থে শিক্ষিত ফ্যামিলি হয়তো না, কিন্তু তারা যখন পরবর্তীতে স্কুল বা কলেজে যাচ্ছে, আপনার কি মনে হয় যে এই জিপিএ ভিত্তিক এই শিক্ষা ব্যবস্থার চাইতে আমাদের বের হয়ে আসে আসলে আমাদের এই নৈতিক শিক্ষাগুলি, বা কিভাবে আসলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পিঠে যখন একটা ছেলে বের হচ্ছে, তারপর আসলে কেন তার এই নৈতিক স্খলনটা হচ্ছে বলে আপনি মনে করেন? আসলে জিপিএ ভিত্তিক শিক্ষা এবং নৈতিক শিক্ষা একে অপরের সাথে সাংঘর্ষিক না। এটা দুটো একসাথেই হতে পারে এবং একই জায়গাতেই হতে পারে। আমি মনে করি না যে নৈতিক শিক্ষা থেকে সরে এসে জিপিএ শিক্ষা নিচ্ছে, অথবা জিপিএ শিক্ষা থেকে সরে নৈতিক শিক্ষা নেওয়া প্রয়োজন, বা ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষা এবং জিপিএ ড্রিভেন যে শিক্ষা আমরা দেখি সেটা একটা আরেকটার সাথে কোনোভাবেই সামঞ্জস্য করা সম্ভব না। এটা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তবে হ্যাঁ, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের সামগ্রিক সামাজিক একটা অবক্ষয় আছে। সামগ্রিকভাবে আমরা সমাজে আমাদের এই জিনিসটা শুরু হয়েছে। আপনি জানলে অবাক হবেন যে আমি যখন গ্রামে যাই বা আমি যখন ঢাকার বাইরে যাই, তখন আমি যখন গ্রামের লোকজনের সাথে মিশি, যেই সব গ্রামে দেখা যায় যে নারীরা বাইরে কাজ করেন বা করেন, তারা অনেক সেই সময় দেখা যায় যে আমরা আসলে শিক্ষিত বলতে আমরা আসলে শুধুমাত্র এই সার্টিফিকেট শিক্ষার টাকেও আমরা নিজেরা অনেক বেশি ভ্যালু করি আমার কাছে মনে হয়। আপনি দেখবেন যে গ্রামের লোক নারীর প্রতি অনেক বেশি সহনশীল, গ্রামের লোক নারীর প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল। যেটা আসলে শহরে এক ধরনের অ্যানোনিমিটি তৈরি হয়, একজন নামহীন পরিচয়হীন একটা অবস্থানে আপনি যেতে পারেন, আপনি ভিড়ের মধ্যে আসলে আপনাকে কেউ চেনে না। ফলে শহরেই মানে এই শিক্ষার একটা অবক্ষয় ঘটেছে এবং সেটাকে অ্যাড্রেস করাটা আমার মনে হয় আসলে আমাদের দরকার। এটা আসলে খুব ভালো বলেছেন শর্মী। আরেকটা জিনিস একটু সোহান আপনার সাথে কথা বলি যে আসলে আমরা যেন এই শহুরে মানুষগুলো একটু কেমন হয়ে যাচ্ছি, মানে যতক্ষণ পর্যন্ত আমার কিছু হচ্ছে না, আমার পরিবারের কেউ আসলে কোনোভাবে এটার কোনো কিছু শিকার হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত হয়তো আমার মানে আমার বোধ শক্তিটা হয়তো হচ্ছে না যে আসলে আমার তো কিছু হচ্ছে না। হ্যাঁ, সেটাই। মানে মনে করছে যে পাশের বাড়িতে চুরি হয়েছে বা অমুক বাড়িতে চুরি হয়েছে, তো কি হয়েছে, আমি তো বেঁচে গেলাম। সেটাই। যেদিন আমার উপরে পড়ছে তখন পাশের বাড়ির ওই মাথা ব্যথাটা আর থাকছে না। হ্যাঁ, আপনি জানেন হয়তো আজকে শাহবাগে একটা ইভেন্টের আয়োজন করা হয়েছিল এর প্রতিবাদ স্বরূপ, এবং যেখানে 500-র মতো মানুষ হয়তো হয়েছিলেন। সো কেন সেখানে আসলে 5,000, 5 লক্ষ ছিলেন? আমি তো ভেবেছিলাম আজ হয়তো শাহবাগ আরেকবার কেঁপে উঠবে। এটা কি শুধুমাত্র আমার কিছু হয়নি বলে, আমার পরিবারের কিছু হয়নি বলে? ওই একই ওই জিনিসটাই সবার মধ্যে আসলে, সবাই খুব স্বার্থপর হয়ে যাচ্ছি, সবাই নিজেকে নিয়েই ভাবছি। এবং আমি আর এটা এটা আরেকটা বড় ব্যাপার, আমি যখন এখন আমরা বন্ধুরা মিলে কোথাও গেলে বা এমনি কোনো একটা রেস্টুরেন্টে গেলে দেখি বন্ধুরা গেছে স্কুলের বা কলেজের, ওরা সবাই ফোন নিয়ে ব্যস্ত, কিছুক্ষণ হাসবে, সেলফি তুলবে এবং আবার ফোন নিয়ে ব্যস্ত। মানে তাদের মধ্যে বন্ডিংটা তৈরি হচ্ছে না। কিন্তু আমি যদি এখন আমার স্কুলের কোনো বন্ধুদের, মানে আমি যদি বিপদে পড়ি,
আমার জন্য 10 জন দাঁড়িয়ে যাবে। তো ওই বন্ডিংটা, ওই সব কিছু ফেলে দিয়ে আড্ডা মারাটা, ওই ব্যাপারটা আমার মনে হচ্ছে যে ওই গ্যাপটাও থেকে যাচ্ছে। সবাই সোশ্যাল মিডিয়াতে সবাইকে বলছি, ধুয়ে দিচ্ছি, কিন্তু নিজেদের মধ্যে সামনাসামনি যে দুজন মানুষ বসে আছি বা 10 জন বসে আছি, ওই রিলেশনটা তৈরি হচ্ছে না, ওইটা যেন দূরে চলে যাচ্ছি। এবং এটা আসলে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা খুব জলদি এই প্রযুক্তিগুলো আমাদের সাথে চলে আসছে। আমরা মানে আগে আমি যখন গ্রামে যেতাম তখন আমি দেখতাম যে আমি আমার রাজবাড়ি, আমার গ্রামের বাড়ি যদি বলি, দাদা বাড়িতে যখন যেতাম তখন ভোরবেলা রওনা দিতাম, রাত 2টার সময় গিয়ে পৌঁছাতাম, কিন্তু এখন আমার যেতে 3 ঘন্টা লাগে। এত সহজ হয়ে যাচ্ছে সবকিছু, সহজেই সবাই আসতে পারছে ঢাকাতে। কিন্তু মানে খুব সহজেই স্মার্টফোন খুব অল্প টাকায় এখন আমরা পাচ্ছি, সবার কাছে স্মার্টফোন আছে। ইভেন মানে একজন মুদির দোকানদার, একজন রিক্সাওয়ালা, সবার কাছেই আসলে আছে। কিন্তু এইটার জন্য যে একটা শিক্ষা দরকার, এটার ব্যবহারের জন্য যে কিছু শিক্ষা দরকার, এর মানে এই না যে তাকে ইউনিভার্সিটি বা স্কুল পার করে আসতে হবে। তার মধ্যে ওই নৈতিকতা, যেটা ফ্যামিলি তাকে ছোটবেলা থেকে তৈরি করে দিবে, বা ফ্যামিলি তাকে বলবে না তুমি এইটা করো না ওটা করো না। আমার মা বাবা কোনোদিন আমাকে আমার ভাইকে বলে দেয়নি কিন্তু যে তুমি এভাবে বলবে না, সত্যি কথা বলবে, মিথ্যা বলবে না। কিন্তু আমরা কোথা থেকে জানো, আমার মনে আছে আমার নানি বলতো যে ভাত ফেলো না, পরকালে কিন্তু ভাত এসে সাক্ষী দিবে যে এই ভাত নষ্ট করেছিল। এখনো পর্যন্ত খাবার আমি ফেলতে পারি না, নষ্ট করতে পারি না, আমি একটা পাখিকে হলেও দিই। তো এই শিক্ষাগুলো না আমাদের ওই ছোটবেলা থেকেই কিন্তু মুখস্থ হয়ে যায়। তো এই ফোনে বা যেভাবেই হোক আমি একজনকে হ্যারাস করছি, সেই শিক্ষাটাও আমি করব না, সেটা আমাকে কেউ বলে দেবে না, ওই শিক্ষাটা আমাদের তৈরি হতে হবে। তো আমি বলছি না যে একজন রিক্সাওয়ালার ওই শিক্ষাটা হতে পারে না, একজন রিক্সাওয়ালার ওই শিক্ষাটা হতে পারে। সে যখন তার বাচ্চাকে বড় করবে সে ওইভাবে শিক্ষা নেবে। এবং এই জিনিসটাই আমাদের গ্রো করা উচিত আসলে, যে সব স্তরে সবার এই শিক্ষাটা যেন তৈরি হয়। সেই ইউনিভার্সিটিতে যাবে, তারপরে সে এইসব শিখবে, এইসব প্রোটোকল শিখবে, আমি এটাতে বিশ্বাসী। সব স্তর থেকে আসলে এই শিক্ষাটা হতে পারে। আমি একটু শর্মির কাছে আসতে চাই। শর্মি, বলুন তো, আপনার তো আসলে রিসার্চেরও বিষয় ছিল এটা, আপনি ভালো বলতে পারবেন যে ছেলেরা কি আসলে পুরুষত্ব জাহিরের কোনো একটা চাপ অনুভব করে, না হলে এই ধরনের বিকৃত মানসিকতার এত বেশি কেন আসলে আমরা দেখতে পাই? আসলে আমরা অনেক ধরেন নারীবাদ নিয়ে অনেক কথা বলি, বা নারীর ফেমিনিজম এবং ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা অনেক কথা বলি। বাট এখন আপনি যদি বড় বড় পশ্চিমের বা আমাদের পূর্বের বিশ্ববিদ্যালয়গুলোর দিকেও তাকান, তাহলে দেখবেন যে মাস্কুলিনিটি স্টাডি বলেও একটা নতুন বিভাগ আছে, এখানে আসলে পুরুষ বা পুরুষত্বের যে ধারণা সমাজে সেগুলো নিয়ে পড়াশোনা করা হয়। আপনি যেটা বলেছেন প্রীত, এটা খুবই আসলে সত্যি একটা কথা। একটা ছেলে যখন তার পিয়ার্সদেরকে, তার বন্ধুদেরকে বা তার কলিগদেরকে দেখেন যে তারা হ্যারাস করছেন মেয়েদেরকে এবং তাদের কিছু হচ্ছে না, তাদের কোনো রকমের রিপারকাশনস হচ্ছে না, তখন আসলে তারা মনে করেন এটা ওকে। এবং তারা শুধু ওকেই মনে করেন না, তারাও তখন ইচ্ছা এবং অনিচ্ছা সত্ত্বে ওই জাতীয় একটা কাজের মধ্যে তারা জড়িয়ে পড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ছেলেটার নৈতিকতা বা মরাল শিক্ষাটা কোথায় গেল? নৈতিকতা মরাল শিক্ষা তার থাকলেও অনেক সময় বন্ধুদের যেটা করছে সেটা যখন সে না করতে পারে, তখন তাকে বন্ধুরা কর্নার করে, বন্ধুরা তাকে কথা বলে না, বা তাকে ধরেন বিভিন্ন রকম খারাপ নামে ডাকে, এই তুই হাফ লেডিস বা এই সেই ইত্যাদি তাদেরকে বলা হয়, যেটা একটা তরুণের জন্য যথেষ্ট ধরেন মনোবেদনার কারণ আসলে হতে পারে বলে আমি মনে করি। ফলে একটা পারফরমেন্সের যে ব্যাপারটা, মানে ম্যাসকুলিনিটিকে কিভাবে পারফর্ম করতে হবে, এইটা আসলে আমাদের ছেলেরাও জানে না। আমাদের মেয়েরা যেরকম তাদের ফেমিনিটিটাকে কিভাবে পারফর্ম করতে হবে সেটা জানে না, একইভাবে আমাদের পুরুষরাও সেটা জানে না। ফলে এইখানে আসলে হোয়াট ইজ, হাউ শুড আ ম্যান বিহেভ, হাউ শুড আ ম্যান প্রেজেন্ট দেমসেলভস টু দ্য সোসাইটি, আমাদের যারা তরুণ বা আমাদের যারা ছাত্রছাত্রী যখন 19-20 বছরে বিশ্ববিদ্যালয়ে আসেন, তাদের ওই সম্পর্কে কোনো ধারণা থাকে না। দুঃখজনক হলে এটাই সত্যি। এবং তারা তখন ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়। হয়তো 20% বা ধরেন 10% তারা নৈতিক শিক্ষাটা এতই স্ট্রং থাকে যে তারা আসলে ওইটা করেন না। বাট আপনি যদি 80% ছেলে চিন্তা করেন, তাহলে তারা সেটাই করেন। একইভাবে এই জাতীয় মনোভাব আপনি দেখবেন যে আমাদের যেই শ্রমিক বন্ধুরা বিদেশে আছেন, তাদের মধ্যেও আপনি এই জাতীয় একটা ব্যাপার দেখবেন, তাদের একটা আলট্রা ম্যাচিসমো মাস্কুলিনিটি একটা দেখানোর আহ, একটা প্রবণতা লক্ষ্য করা যায়। আমি মনে করি এটা বহুলাংশে আসলে আমাদের
যে আমরা কি প্রজেক্ট করি, হোয়াট ইজ আ গুড ম্যান, হোয়াট ইজ আ গুড ওম্যান, এই প্রজেকশনটাতে আসলে আমাদের একটা ভুল আছে সামাজিক প্রজেকশনে, এবং সেই প্রজেকশনেরই ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি। আমি আজকে ফেসবুকে এনএম বর্ষা নামে একজনের একটু প্রোফাইলে একটা লেখা দেখছিলাম, আমি এটা একটু পড়ে শোনাতে চাই আপনাদের দুজনকে। বর্ষা লিখছেন যে খুব আমি ছোট করে বলছি যে একসময় খুব স্বপ্ন দেখতাম আমার যেন একটা ফুটফুটে মেয়ে বাবু হয়। এখন আমি আর চাই না আমার মতো করে পৃথিবীর আর কোনো মেয়েকে আতঙ্কে রাত কাটাতে হোক। আমি চাই না মেয়ের জন্য সমাজ মানে বিভীষিকা হোক। কোনো মেয়ে আর মুক্ত বাতাস পাবার আকাঙ্ক্ষা উপভোগ করুক। আর কোনো মেয়ে মানুষরূপী জানোয়ারদের ভয়ে দুমড়ে মুছে ফেলার স্বপ্নগুলো দুমড়ে যাক। আমার একটা মেয়েবাবু হোক, শুধু আমার না, আমি চাই না যে আর কারো যেন আর কোনো মেয়েবাবু না হয়। একটা মেয়ে কতটা মানসিকভাবে বিপর্যস্ত হলে তার স্বপ্ন ছিল তার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে সন্তান হবে, এটা আমাদের অনেকেরই সন্তান আছে, সন্তান হবে। সো একটা মেয়ে কতটা অসহায়ত্বের প্রকাশ পায় তার এই স্ট্যাটাসের মধ্য দিয়ে। আমি আসলে, যদিও এটা আজকের টপিক না, তারপর আমি বলতে চাই যে আমি আসলে আমার ছেলে বাচ্চা আছে 2.5 বছরের, আমি তাকে নিয়েও সিকিউর ফিল করি না। তো আসলে মেয়ে আর ছেলের জন্ম, আমি এটা মনে করি না যে আমি ইনসিকিউর। আমি তো আমার বাইরে কাজ করছি এবং সব ভালোভাবেই কাজ করছি। তো আমি এটাকে ফিল করি যে এটা মানে আমি জন্মই চাই না কোনো বাচ্চার, এটা তো হতে পারে না। হবে যে আমি খুব ভালোভাবে একটা মেয়ে হোক আর ছেলে হোক তাকে জন্ম দেব এবং কি করে ভালোভাবে বড় হতে হয় সেটা শেখাবো। মানে এভাবেই তো আমরা প্রতিশোধ এটা আসলে হয়তো একজন সাধারণ নাগরিক হিসেবে আসলে অসহায়ত্বের প্রকাশ। আসলে কি করার আছে? আমি ফেসবুকে একটু করে লিখলাম, আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমি শাহবাগে গেলাম, কি করার আছে? এরপর যদি আসলে আজকে এতদিন হয়ে গেল, আমরা যদি সেই তাদেরকে ধরতে না পারি, এগুলোর জন্য উপযুক্ত শাস্তি দিতে, একবার যদি একটা উপযুক্ত শাস্তি হতো তাহলে হয়তো এই ডিজিটাল ধর্ষকদেরকে নিয়ে আমাদের আজকের এই শোটাই হয়তো করতে হতো না। আমরা কথা বলতাম হয়তো আসলে অন্য কোনো বিষয় নিয়ে। শর্মী, আপনার কাছে কি মনে হয় একটা মেয়ে আসলে কতটুকু অসহায়ত্বের মধ্য দিয়ে গেলে, কতটুকু আসলে মানসিক বিপর্যস্তের মধ্য দিয়ে গেলে সে বলতে পারে যে একটা মেয়ে বাচ্চা তার স্বপ্ন ছিল, এখন সে চায় না যে তার কেন পৃথিবীতে যেন আর কোনো মেয়ে বাচ্চা জন্ম না হয়? এটা অত্যন্ত দুঃখজনক, এবং আসলে এটা যিনি বলেছেন উনি হতাশাই প্রকাশ করেছেন বলে আমার মনে হয়। তবে আপনি যদি আমাদের শো আজকে আমাদের সাথে দেখে থাকেন, আপনাকে আমি বলবো যে আপনি এটা কখনোই চাবেন না। অবশ্যই আমরা দোয়া করি আপনার মেয়ে হোক, মেয়ে সাহসী হোক, মেয়ে শক্তিশালী হোক, মেয়ে এমন একটা সমাজ অন্যান্য মেয়ে এবং ছেলেদের জন্য গড়ে তুলুক যেখানে এই জাতীয় সহিংসতা এবং এই জাতীয় মানে মানে অত্যন্ত বাজে সিচুয়েশন যেটা ফেস করছি ওইটা থাকবে না। ফলে মেয়ে আমার না হোক বা পৃথিবীতে না আসুক, এইটা আসলে অত্যন্ত হতাশার কথা। এটা আমি আমি অন্তত এটা এই জাতীয় মতবাদকে কোনোভাবেই সমর্থন জানাতে পারছি না। আমি একটা জি, স্ট্যাটাস পড়ে প্লিজ শোনানোর সময় প্লিজ। পাবো? আমাদের একজন মেহেদী মাসুদ ভাই, আমাদের একজন বন্ধু সাংবাদিক, সে লিখেছেন, ওসব ফালতু কথা। স্বামী স্ত্রী দুজনই পরিচিত, তাদের ছেলের বিয়ে হবে, আজ তারা গহনার অর্ডার দিয়েছেন, সারাদিন বিয়ের বাজার নিয়ে ব্যস্ত ছিলেন, রাতে ফোন করে জানালেন লোকটি। জিজ্ঞেস করলাম গহনা কোথায় অর্ডার দিয়েছেন? আপন জুয়েলার্সে। আপনার আন্টি আবার ওখান থেকেই সব গহনা কেনে, বললেন লোকটি। আপন জুয়েলার্সের মালিকের ছেলে তো এত বড় দুর্ঘটনা ঘটেছে, এবার না হয় অন্য কোথাও থেকে গহনা কিনতেন। লোকটা বলছে, আরে রাখেন ওসব ফালতু কথা, ভেতরে তো ঢুকেন নাই, গিয়ে দেখেন অন্য কিছু শুনবেন। লোকটি সরকারি কলেজের অধ্যাপক, তার স্ত্রী সরকারি স্কুলের সিনিয়র শিক্ষিকা। ভাবছি তারা ছেলে মেয়েদের কী শেখাবে, যেখানে বাসা থেকেও ছেলে মেয়েরা কিছু শিখতে পারছে না। বাসায় হয় মুঠোফোন, নয়তো টিভিতে জি বাংলা, যাই হোক চ্যানেল, আর শিক্ষা প্রতিষ্ঠানে এমন শিক্ষক শিক্ষিকা, মেয়েদের পথ দেখাবে কে? আহ, আমি আসলে নির্বাক। মেয়েদের আসলে পথ দেখাবে কে? আমরা একটু আশার কথা শুনতে চাই। আসলে এ থেকে উত্তরণের পথ কি? আপনারা দুজনে কি মনে করেন? মানে এ থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো? আমি আমারটা বলবো যে আমার এই সব কিছুর প্রতিশোধ, তাদের শাস্তিটা হওয়া, মানে আমরা ফেসবুকে স্ট্যাটাস, এবং আমি বারবার বলছি, আমরা তনুকে ভুলে গেছি, আমরা অনেকেই ভুলে গেছি। প্রতিদিন প্রতি সপ্তাহে নতুন করে একটা নাম আসছে, দুজন সুইসাইড করছে, সেই টপিকও ভুলে গেছি, এদের টপিকও ভুলে যাব। এবং এটা প্রতিনিয়ত হচ্ছে, এটা আর আমরা হযরত আলীর মেয়েকে নিয়ে ট্রেনে হ্যাঁ হ্যাঁ আমরা ঘটনা ভুলে গেছি। প্রতিনিয়ত এটা ভুলে যাচ্ছি এবং নতুন আরেকটা টপিক খুঁজছি যে কালকে আমি স্ট্যাটাস কি দিব। এটা হতে পারে না। ফেসবুকে আন্দোলন করে বসে থাকলে হবে না। মানে আমি সবসময় এটা বলি যে থ্যাংক গড, পাপাদের বলি, মানে আমার বাবা মুক্তিযোদ্ধা, আমি বলি যে ভাগ্যিস তখন ফেসবুক ছিল না, তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে একটা স্ট্যাটাস দিয়ে তোমরা বাসায় বসে থাকতে, বাংলাদেশ স্বাধীন হতো না। তো
তো আমাদেরকে আসলে ফিল্ডে নামতে হবে, ফেসবুকে বড় বড় কথা বলা থামাতে হবে। আমার কাছে এটা মনে হয় যে ফেসবুকে পোস্ট করা থামাতে হবে, ফিল্ডে নামো, দরকার হয় 10 জন ইনবক্স করো, একসাথে নামো। আমরা থানা কেন ঘেরাও করছি না, কেন ওদেরকে এখনো গ্রেফতার করা যাচ্ছে না, মানে এগুলো কেন হচ্ছে না, মানে আমরা ফিল্ড ওয়ার্কটা কেন করছি না, এটা প্রথমে করতে হবে। আর আমাদের বাসা থেকে তৈরি করতে হবে, মেয়ে কি আর ছেলে কি, আমাদের প্রত্যেকজনকে ভাবতে হবে আমাদের বাসায় একটা বাচ্চা আছে, ফুলের চারাকে আমরা যেভাবে পানি দিয়ে সার দিয়ে মাটিটা একটু খুঁড়ে আমরা সেই চারাটাকে যেভাবে বড় করতে থাকি, ঠিক সেভাবে আমাদের সন্তানটাকে বড় করি। সে শক্ত হোক, শক্ত মানে এই না যে শারীরিক শক্তি সে মানুষকে দেখাক, সে মানসিক শক্তি দেখাক, কাজের শক্তি দেখাক, নিজের ক্যারিয়ারকে দেখাক, কিন্তু এসব নোংরামি না করুক। এসবে কি এসে যায়? এবং আমি সবসময় আমার বাচ্চার যেটা আমি বলি যে ওকে প্রত্যেকটা জিনিস আদায় করে নিতে হয়, ওকে আমাকে ইমপ্রেস করে ওর গাড়ি খেলনাটা নিতে হয়। না চাইতেই আমি ওকে এতগুলো খেলনা যদি দিয়ে দিই, ও যদি না চাইতেই এত কিছু পেয়ে যায়, তাহলে ও ভাববেই যে পৃথিবীতে সব কিছুই এত সহজেই পাওয়া যায়। আমি বন্দুক ঠেকালেই একটা মেয়েকে পেয়ে যেতে পারি, এত সস্তাই মনে হতে পারে। তো আমাদের ওইভাবে তৈরি করতে হবে, ওইভাবে ভাবতে হবে ছেলে মেয়েদেরকে। আমি যদি আমার বাগানের একটা ফুলের চারা নিয়ে ভাবি, তাহলে কেন আমার বাচ্চাকে নিয়ে ভাববো না? ওরা সব কিছু আমাদের। সেটাই। অনেক ধন্যবাদ। আমরা সময়ের অভাবে হয়তো আমরা আবারও অন্য কোনো এক আড্ডা এটা নিয়ে নিশ্চয়ই কথা হবে। আমরা আশা করবো যে সকল ডিজিটাল ধর্ষকদের বিলুপ্তি ঘটবে এবং নিশ্চয়ই এটা একটা প্রতিকার হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি শর্মী হোসেন আপনাকে, এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি সোনা সাবা আপনাকে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মেয়ে মানুষ ছেলে মানুষ বলে এই বিতর্ক থেকে বের হয়ে আসার সময় হয়েছে। আপনি আমি মানুষ তো না। সো আসুন আমরা সবাই মিলে এর প্রতিবাদ জানাই। সেই প্রতিবাদটা শুধুমাত্র ফেসবুকে না হোক, আমরা সবাই মিলে আমার কিছু হলো না, আমার পরিবারের তো কারো কিছু হলো না, এই চিন্তা থেকে বের এখন না আসলে সামনে কিন্তু বড় বিপদ হবে। আপনি মানুষ তো। দেখা হোক আগামী কোনো পর্বে। ভালো থাকবেন।